দেখো, ওল্ড এজ হোমটাকে খুব খোলা মনে দেখতে হবে। আমি একটু আশাবাদী মানুষ, আমি একটু পজিটিভ মাইন্ডেড মানুষ। কাজ করতে ভালো লাগছে না এটা যেন আমার মৃত্যুর আগের দিন অবধি আমি না বলি। রুচিসম্মতভাবে ভালো ছবি হওয়াটা বেশি দরকার। আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা যদি মনে করি কাজটাই আমাদের প্রাধান্য হবে, তাহলে সব সমস্যা কাটিয়ে উঠে আমরা কাজ করতে পারবো। ঘরে ফেরার গল্প নিয়ে বড় পর্দায় আসছেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং উল্টো রথের হাত দিয়ে। কী বলবে, এই শুটিং স্পটে রয়েছি আমরা। এই যে ঘরে ফেরা, আমরা কিন্তু কোথাও এই ঘরে ফেরার অপেক্ষায় থাকি এবং হয়তো দৈনন্দিন কাজের চাপে কোথাও ঘরে ফিরে ওঠার হয় না, যদিও বা ফিরি তাও সেই কাজের মধ্যেই আমরা সকলে থাকি। কি বলবে সবটা? সারা দিনের কাজের শেষে ঘরে ফেরা, সারা বছরের কাজের শেষে ঘরে ফেরা এবং জীবন শেষে ঘরে ফেরা। ঘরে ফেরা খুব সিগনিফিক্যান্ট একটা নোট। আমরা সবাই নিজেদের জায়গায় ফিরে আসতে চাই। ফাইনালি আমাদের যে বন্ধুবান্ধবরা বিদেশে আছে, চাকরি করছে, তারা উৎসুক হয়ে থাকে কখন দেশে ফিরবে। এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আর এইখানে যে গল্পকে ঘিরে ঘরে ফেরা রয়েছে, সেটা ভীষণ ইমোশনাল, সেন্টিমেন্টাল একটা গল্প। হাসির মোড়কে, মজার মোড়কে খুব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। আজকের দিনে এই যে স্যাটেলাইট ফ্যামিলি তৈরি হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে গেছি, আত্মকেন্দ্রিক হয়ে গেছি, শুধুমাত্র নিজেকে নিয়ে বাঁচা, সেইখান থেকে এরকম একটা যৌথ পরিবেশে থাকার গল্পটা আমার মনে হয় খুব মিনিংফুলি ক্যারি করবে। এই যে ঘরে ফেরা, আগে দেখতাম যে ঘরে ফেরা মানে সেই পরিবারের কাছে ফেরা। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে লোকে ভাবে আমরা তো কানেক্টেডই রয়েছি, তাহলে আর ঘরে ফিরতে হবে কেন? আমরা তো সারাক্ষণই যখনই মনে হচ্ছে ভিডিও কলে কথা বলছি। এইটা কি কোথাও একটা মানে ভালো দিক তো অবশ্যই রয়েছে, বাট এটা একটা কোথাও নেগেটিভ সাইডও মনে হয় রয়েছে। নিশ্চয়ই। আমি আমার নাতিকে কি আর আদর করতে পারবো সোশ্যাল মিডিয়ায়? তাকে তো জড়িয়ে ধরেই আদর করতে হয়। ফিজিক্যাল প্রক্সিমিটি, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার কানেকশানটা এক করলে হবে না। সোশ্যাল মিডিয়াও ভালো, আমরা অনেক হারিয়ে যাওয়া বন্ধুদের যোগাযোগ করতে পারছি, সবই ভালো হচ্ছে, সেগুলোর নিশ্চয়ই ভালো দিক আছে। কিন্তু আমরা এখনও স্কুলের রিউনিয়ন হলে দৌড়ে যাই কেন? ওই মানুষগুলোকে চোখের সামনে দেখব বলে, তাদের উষ্ণতাটা আমি স্পর্শ পাবো বলে, সেই জন্যই যাওয়া। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে আমরা দেখি ওল্ড এজ হোমের কথাবার্তা অনেক বাড়ছে এবং কাজের চাপে মা বাবাকে বা কাছের মানুষদের ওল্ড এজ হোমে পাঠিয়ে দেওয়া, এটা একদিক দিয়ে খারাপই বলবো, কারণ মানে ছেলে মেয়ের থেকে দূরে থাকা, এর থেকে তো কষ্টের কিছু হতে পারে না। কিন্তু সেই একটা জায়গায় স্বার্থ যে না, এখন আর সময় নেই, এর থেকে মা বাবা এমন একটা জায়গায় থাকুক যেখানে অন্যান্য অনেক তাদের বয়সী লোকেদের সঙ্গে তারা মিলেমিশে থাকতে পারবে। এই বিষয়টাকে কীভাবে দেখো, ওল্ড এজ হোমটাকে খুব খোলা মনে দেখতে হবে। বহু ক্ষেত্রে ওল্ড এজ হোম অনেক মানুষকে রেস্কিউ করে দিয়েছে। আমার পরিচিত এক পরিবার, তারা যথেষ্ট বিত্তবান, তারা যথেষ্ট স্বচ্ছন্দ, কিন্তু তারা ডেলিভারেটলি নিজেরাই চুজ করে ওই স্নেহদয়াতে গেছে। হ্যাঁ, এবং বহু পরিবার এরকম আছে যারা সত্যিই কথা সেইভাবে বাবা মাকে দেখে উঠতে পারে না, তাদের ইচ্ছে সত্ত্বেও পারে না। সেক্ষেত্রে বাবা মা অনেক বেটার আছে সেখানে। হ্যাঁ, এটা ঠিক, একটা কোনো প্রতিষ্ঠান যদি সমান্তরালভাবে চলতে থাকে, তার কিছু সুফল কিছু কুফল আছে। কিছু মানুষ দায়িত্ব এড়ানোর জন্য হয়তো বাবা মাকে ওল্ড এজ হোমে পাঠিয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে আবার সেটাও নয়। আমি বহুবার বিদেশে গিয়ে যেটা দেখেছি, ওরা খুব গ্রেসফুলি, খুব উইলিংলি ওল্ড এজ হোমে যায়, সেটাকে কোনো স্টিগমা হিসেবে ধরা হয় না। এটা প্রেক্ষিত মানুষ তার উপর নির্ভর করে। হ্যাঁ, আপনাকে আমরা ভিন্ন ধারার চরিত্রে পেয়েছি এবং সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে কি কোথাও মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ কমে আসছে, নাকি সেই ধরনের গল্প এখন পাওয়া যাচ্ছে না বলে যারা মানে আপনাদের বয়সে অনেক আর্টিস্টরা বলছেন যে আমাদের আর কাজ করতে ভালো লাগে না, কারণ এখন না কিরকম একটা একঘেয়েমি চলে এসছে গল্পে? কি বলতে চাই? আমি একটু আশাবাদী মানুষ, আমি একটু পজিটিভ মাইন্ডেড মানুষ। কাজ করতে ভালো লাগছে না এটা যেন আমার মৃত্যুর আগের দিন অবধি আমি না বলি। কাজটাই তো আমাকে বেঁচে থাকার রসদ। কাজ করতে ভালো না লাগলে কি করে হবে? এখন কি গল্পের সেই ধারা রয়েছে? দেখো, সময়ের সাথে সাথে তো গল্পের ধারা পাল্টাবেই, তাই নিয়ে কোনো আপত্তির কিছু নেই। রুচিসম্মতভাবে ভালো ছবি হওয়াটা বেশি দরকার। গল্পের ধারা নিশ্চয়ই পাল্টাতে পারে। সারা পৃথিবীতে ছবির গল্পের ধারা পাঠিয়েছে। আমাদের দায়িত্ব নিয়ে আমাদের কাজটা ভালো করতে হবে এবং
দর্শকের একটা বড় ভূমিকা, হলে গিয়ে সিনেমা দেখতে হবে। খালি পরিস্থিতি পরিবেশের ওপর দোষারোপ করে দিলে হবে না। হলে গিয়ে সিনেমা দেখার কথা বললেন, এখন হলে যেহেতু দর্শক যাচ্ছে না তাই হল বন্ধ হয়ে যাচ্ছে, শো চলছে না বলে শো চালানো হচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে কি বলতে চাইবেন যে আজকের দিনে দাঁড়িয়ে কি সিচুয়েশন এই টলিউড ইন্ডাস্ট্রি? এটা খুব চিন্তার একটা জায়গা। তবে এটাও ঠিক কাজ একদম থেমে নেই। আমরা তো করছি, আমি তো আমার মতো একজন সাধারণ মানের অভিনেতা প্রায় রোজ কাজ করি। আমাদের কাজ থেমে যাচ্ছে এমন হয়নি, তবে সত্যিই তো তাই, মানুষ হলগামী হওয়া কমিয়ে দিয়েছে। তার একটা কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন উঠে যাওয়া। আমরা ছোটোবেলায় দেখতাম, আমার বাবা ডাক্তার ছিলেন, খুব ব্যস্ত মানুষ, অত ব্যস্ততার মধ্যেও শনিবার রাত্রিরে মাকে নিয়ে সিনেমায় দেখতে যেত। বাঙালিদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংস্কৃতির মধ্যে সিনেমার একটা বড় ভূমিকা ছিল। এরা কিন্তু আমি জানি না মানে আইনক্সে যাওয়ার দর্শক কিনা, সাধারণ দর্শককে মানে সাধারণ ইকোনমিক হেটারোজেনিয়াস ইকোনমি সিস্টেম সেখানে মানে 2000 টাকা খরচ না করলে সিনেমা দেখা হবে না, এই দর্শকটাকে মিস করাটা আমাদের বড় লস হয়েছে। এবং এইটা খালি প্রযোজক পরিচালক হল মালিকদের দিয়ে হবে না, কারণ তারা তো ব্যবসায়ী, তারা ব্যবসা করবে। এখানে কোথাও একটা গভর্নেন্স দরকার, সেইটা করতে হবে। সাউথে তো হয়, সাউথে অত বড় বড় কমার্শিয়াল ছবি হিট হওয়া সত্ত্বেও, অত বড় বড় মাল্টিপ্লেক্স হওয়ার থাকা সত্ত্বেও প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে। আমাদের এখানে চলে যাচ্ছে কেন? এটার একটা স্টেট গভর্নেন্স দরকার। সেখান থেকেও ইন্ডাস্ট্রিতে ইউনিটির অভাব, মানে নিজেদের মধ্যে নিজেদের সমস্যা, তারপরে সবাই নিজস্ব প্রোডাকশন হাউসে রয়েছে, মানে নিজের প্রযোজনা সংস্থা নিজেরাই কাজ করছেন, নিজেদেরকেই প্রডিউস করছেন। আবার ইন্ডাস্ট্রিতে এত সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ইউনিটির স্ক্রিনিং কমিটি, এত কমিটি গ্রো করছে। কি বলবে, এত কিছু মানে আপনাদের শুরুর দিকে ছিল না, যেটা এখন ডে বাই ডে গ্রো করছে, ফেডারেশন, গিল্ড, এত। দেখো, সমস্যা কখনো কাজ থামিয়ে রাখতে পারে না। সমস্যার মতো গজাবে। আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা যদি মনে করি কাজটাই আমাদের প্রাধান্য হবে, তাহলে সব সমস্যা কাটিয়ে উঠে আমরা কাজ করতে পারবো। আপনাদের শুরুর দিকে এরকম এসব ছিল নাকি সেটা এতটা বাইরে বেরিয়ে আসতে দেওয়া হতো না? না, এতটা ছিল না। তার কারণ আমাদের সময় রাজনীতির মানুষরা এত বেশিভাবে যে এই ইন্ডাস্ট্রিতে ঢোকেনি। সীমিত কিছু মানুষ হয়েছে, তারা এখন জনপ্রতিনিধি, তারাই এই জগতের মানুষ। তাতে যে সবটা খারাপ তা নয়, কিন্তু কি হয়, আমি যখনই একটা ঝান্ডা ধরে ফেলি, আমি তো একটা এজেন্ডা আমাকে ক্যারি করতে হয়, তো সেইটা আমার স্বাধীন মতামতের ক্ষেত্রে এটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আপনাদেরকে আমরা অভিনয় করতে দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে একদিকে অভিনয়, সঙ্গে সঙ্গে রাজনীতিও, এই দুটো দিক যে এখন আমরা দেখছি অনেকেই টলিউড ইন্ডাস্ট্রি বা রাজনৈতিক ফিল্ড থেকেও ইন্ডাস্ট্রিতে আসা, এই দুটো জিনিস কি একসঙ্গে তাল মিলিয়ে চলা যায় বলে আপনার মনে হয় নাকি? না, যারা পারছে তারা তো পারছে, এমন দৃষ্টান্তও আছে। ভীষণ টাইম কনটেকিং। হ্যাঁ, এটাও তো এরকম দৃষ্টান্তও আছে, কিন্তু এটাও আমি মনে করি যে দুটো কাজই সিনসিয়ারলি করা উচিত। রাজনীতি খুব সহজ কাজ নয়, রাজনীতি খুব কঠিন কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। রাজনীতির প্রতি আনুগত্য না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। কেউ যদি খুব ডিভাইডেড অ্যাটেনশনে করতে পারে, তাকে হ্যাটস অফ টু দেম। বাট আমার মনে হয় আমাদের তো এইটাই কাজ, আমরা তো জনসেবাই করছি। মানুষকে আনন্দ দিয়ে, মানুষকে বিনোদন দিয়ে আমরা তো জনসেবাই করছি। তো আমার মনে হয় যে যার যার কাজটা ডিফাইন্ড হলেই ভালো হয়, এটা আমার ব্যক্তিগত মত। সিনেমায় ফিরি উল্টো রথ মানে আমরা জানি যে বৃষ্টির একটা আবহাওয়া থাকে, তার সঙ্গে সঙ্গে মেলা, পাঁপড় খাওয়া, ওই সময়টা মিস করেন? হ্যাঁ, মিস করি। আমি যেহেতু ওই যে বললাম খুব পজিটিভ মাইন্ডেড, আমি এখনও রথের দিন মেলায় চলে যাই। আমার নাতি 10 বছর বয়স, সে রথ টানে, আমি তার সঙ্গে আগের দিন রথটা আমিই কিনে আনি, আমার ছেলে নয়। রথ সাজানো হয়, আমি আমার গিন্নি মিলে সেই সব রান্নাবান্না যেগুলো যা করার সেগুলো হয়, ফুড কড়াই, মঠ, এইগুলো সব রাখা হয়। আমাদের দায়িত্ব এটাকে জিইয়ে রাখা। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।